বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদের নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট বিষয়ক নির্দেশনা ক্লাস 1 সম্পূর্ণ করেছি। আশা করি ওই ক্লাসের আলোকে তোমরা তোমাদের উপর যে অর্পিত অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টটা তোমরা সুন্দর করে সম্পূর্ণ করতে পারবে। আমরা গত ক্লাসে অধ্যায় 1 নিয়ে আমাদের যে পরিমার্জিত সিলেবাস, সেই সিলেবাসের আলোকে আমরা অধ্যায় 1 নিয়ে একটি অ্যাসাইনমেন্ট নির্দেশনামূলক ক্লাস সম্পূর্ণ করেছি। আজ আমরা তোমাদের সাথে আলোচনায় যাব 16তম অধ্যায়ের আমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, এই অ্যাসাইনমেন্টের আলোকে আজকের ক্লাসটা আমার সম্পূর্ণ হবে। আশা করি তোমরা আজকের ক্লাসটা মনোযোগ সহকারে এই ক্লাসটা শুনলে এবং এই ক্লাসের দিক নির্দেশনাগুলো সম্পূর্ণ করলে তোমাদের এই 16তম অধ্যায় থেকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের কোনো প্রকার কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা চলো যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে সুষম স্বরভুজের বা সুষম বহুভুজের ক্ষেত্রফল। আমরা এই সুষম বহুভুজের ক্ষেত্রফল, সুষম একটি শব্দ, আরেকটা হচ্ছে বহুভুজ। এই সুষম বহুভুজের ক্ষেত্রফল নিয়ে, ক্ষেত্রফল আমাদের পরিচিত একটি শব্দ, এই দুইটা শব্দ থেকে কিন্তু আমাদের অনেক কিছু জানা হয়ে যায়। যে সুষম মানে সকল সমান, বহুভুজ মানে বহু মানে অনেক, ভুজ মানে বাহু, বহুভুজগুলো মানে সমান বাহু বিশিষ্ট বহুভুজগুলোর ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। আমি আবার বলছি যে সমান বাহু বিশিষ্ট যেই জিনিসটা আছে এটার অনেকগুলো বাহু থাকবে, সেই বাহুগুলো নিয়ে গঠিত ত্রিভুজ হতে পারে, চতুর্ভুজ হতে পারে, সেগুলোর আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। চলো দেখি সুষম বহুভুজটা কিরকম হতে পারে। আমরা এটা একটা সুষম বহুভুজ, তার একটা বাহু 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে 8টা বাহু নিয়ে এই বহুভুজটি গঠিত। তাহলে তার প্রত্যেকটা বাহু সমান। যদি আমার অঙ্কনের ক্ষেত্রে একটু ছোট বড় হয়ে থাকে তোমরা বুঝে নেবে যে এর প্রত্যেকটা বাহু সমান। তাহলে সুষম বহুভুজের ক্ষেত্রফল আমরা যে নির্ণয় করব, এই নির্ণয়ের মধ্যে আমাদের এটার গঠন, এর মধ্যে কিছু ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে এবং সেই ফর্মুলাগুলো নিয়ে আমাদেরকে জানতে হবে। একটা জিনিস তোমরা জেনে রাখো বন্ধুরা, যে সুষম বহুভুজ এখানে আমাদের 8টি, এই 8টি না ধরে আমি যদি এইখানে এই বহুভুজের সংখ্যা n ধরি, অর্থাৎ বাহুর সংখ্যা যদি n ধরি, তাহলে n সংখ্যক বাহু নিয়ে এই বহুভুজ গঠিত। আমি আবার বলছি যে n সংখ্যক বাহু নিয়ে যদি এই বহুভুজ গঠিত হয়, তাহলে n সংখ্যক বাহুর সমষ্টি এবং বাহুদ্বয়ের কেন্দ্র শীর্ষবিন্দুর যোগফল n সংখ্যক বাহু বিশিষ্ট একটি সমদ্বিবাহু ত্রিভুজ গঠন করে। আমি বিষয়টা আবারও বলছি যে n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের কেন্দ্র এবং শীর্ষবিন্দুগুলোর যোগফল n সংখ্যক বাহু বিশিষ্ট সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন করে বা গঠন করে। প্রশ্নটা কি হলো? তাহলে প্রথমে আসতেছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে বন্ধুরা, সমদ্বিবাহু ত্রিভুজ কি? আমরা এই সমদ্বি শব্দটা আমাদের মধ্যে আছে, যে ত্রিভুজের দুইটি সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে আর সমবাহু ত্রিভুজ, এই দুইটার মধ্যে কিন্তু আমাদের একটা পার্থক্য বিদ্যমান আছে। সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এই কেন্দ্র থেকে এইখানে একটি বাহু আর এইখানে যদি আমি একটি বাহু যোগ করি, তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বাহু আমি যদি যোগ করি, প্রত্যেকটা বাহু যদি যোগ করি কেন্দ্র থেকে প্রত্যেকটা বাহু যোগ করলে প্রতিটাই একটি সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হবে। তাইলে কথাটা ক্লিয়ার, সেটা হচ্ছে যে n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের কেন্দ্র এবং তার শীর্ষবিন্দুগুলোর যোগ করলে n সংখ্যক
সমদ্বিবাহু ত্রিভুজ গঠিত হবে। তাহলে এটা এই সুষম বহুভুজের কেন্দ্র যদি ও হয়, তাহলে দেখো এইখানে কয়টা ত্রিভুজ, প্রত্যেকটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে বন্ধুরা আমরা জানলাম সুষম বহুভুজ কি, সুষম বহুভুজের কেন্দ্রের সাথে তার শীর্ষবিন্দু যোগ করলে কি উৎপন্ন হয়, সেগুলো নিয়ে আমরা আমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা প্রশ্ন আমাকে জানাতে পারো। এরপর আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব যে সুষম বহুভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু n ইন্টু একটি ত্রিভুজের ক্ষেত্রফল। অর্থাৎ এই সুষম বহুভুজটির ক্ষেত্রফল যদি আমি লিখি যে সুষম বহুভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু n ইন্টু একটি ত্রিভুজের ক্ষেত্রফল। বন্ধুরা ধরে নিতে পারো এটা আমার একটি সূত্র যে আমি সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, নির্ণয় করার ক্ষেত্রে আমাকে এই সূত্রটা কাজে লাগাতে হবে, n ইন্টু একটি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে n ইন্টু একটি ত্রিভুজের ক্ষেত্রফল, বিষয়টা ক্লিয়ার। n হচ্ছে আমার বাহুর সংখ্যা, যে সরি n হচ্ছে এইখানে দেখো n সংখ্যক একটি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে nটা কি, nটা আমরা এইখানে যদি একটু চিন্তা ভাবনা করি যে nটা কি, আমরা একটু আগে বলছিলাম n হচ্ছে আমার বাহু। তাহলে বাহু, যতটা বাহু তত ইন্টু ততটা ত্রিভুজের ক্ষেত্রফল, একটি ত্রিভুজের ক্ষেত্রফল। প্রশ্ন হলো তাহলে সুষম বাহু থেকে আমি কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব? এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আমি তোমাদেরকে একটা হিংস দিয়েছি যে n সংখ্যক সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন করে, বাট এইখানে কিন্তু আমি সমবাহু বিষমবাহু ত্রিভুজের কথা বলিনি। আমি বলছি যে সুষম, আমরা যে কথাটা প্রথমে বলছিলাম n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের কেন্দ্র এবং উহার শীর্ষবিন্দু যোগ করলে n সংখ্যক সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন করে। বন্ধুরা তাইলে সুষম ত্রিভুজের ক্ষেত্রফলের মধ্যে আমরা লিখলাম n ইন্টু একটি ত্রিভুজের ক্ষেত্রফল। এই যে এই একটি শব্দটি আমরা কি বলছি যে এটা সমবাহু ত্রিভুজ, এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ? তাইলে এই যে একটি ত্রিভুজের ক্ষেত্রফল, সেটা কোন ত্রিভুজের ক্ষেত্রফল? চলো আমরা এবার এর বিস্তারিত আলোচনা করি। আমরা এইখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা একটা সুষম ত্রিভুজ আঁকি এবং এটা থেকে আমাদের ধারণাটা আরেকটু ক্লিয়ার হবে। এটা একটা সুষম বহুভুজ। তাহলে এটা একটা নামকরণ করি, দেখো তো কয়টা নামকরণ করা যায়। বা আমি যদি এটাকে এইভাবে আঁকি, তাহলে এটা এ, আমি এটা একটা সুষম বহুভুজ। তাহলে আমরা যদি লিখি এটা এ, এটা তার কেন্দ্র, এটা তার কেন্দ্র ও, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, ই, এফ। তাহলে এটা একটা সুষম বহুভুজ। বন্ধুরা দেখো এই সুষম বহুভুজের আমরা যদি বলি যে ও এ এবং ও বি যোগ করি, তাহলে ও এন, এটা হচ্ছে তার এইচ উচ্চতা, ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে তার উচ্চতা, আমরা এটাকে এন দ্বারা প্রকাশ করি। তাহলে এই চিত্রটা থেকে আমরা আলোচনায় যাই। এই চিত্রটা আমার দরকার নেই, আমাদের আলোচনাটা দেখো বন্ধুরা যে এইখানে আমরা
এ বি সি ডি ই এফ আমাদের একটি সুষম বহুভুজ, আর কেন্দ্র হচ্ছে ও, এন হচ্ছে তার বাহুর সংখ্যা, এবং আমাদের ওয়ে এবং ওবি যোগ করি, তাহলে এখানে ওয়ে এবং ওবি যোগ করি, ও থেকে এবি এর উপর ওএন লম্ব আঁকি, তাইলে লম্ব আঁকলে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, এইখানেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। ওকে, তোমরা জানো যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে দেখো, আর এই যে বিষয়টা, অর্থাৎ এইখানে যেই কোণটা উৎপন্ন হলো, এই কোণটাকে আমরা ধরব থিটা, এই কোণটাও থিটা, কোনো সমস্যা নেই, এই দুইটা কোণ হচ্ছে উহার থিটা। তাহলে দেখো, সুষম বহুভুজের প্রতিটি শীর্ষে উৎপন্ন কোণের পরিমাণ হচ্ছে 2s থিটা। আমরা সুষম বহুভুজের প্রতিটি শীর্ষে উৎপন্ন কোণের পরিমাণ হচ্ছে 2s থিটা। আমরা এখান থেকে যাই 1 নম্বরে, সুষম বহুভুজের প্রতিটি, তাহলে সুষম বহুভুজের প্রতিটি শীর্ষে কোণের পরিমাণ সমান সমান 2 থিটা। না, আমরা এটা কি লিখবো যে সুষম বহুভুজের প্রতিটি কোণের পরিমাণ হচ্ছে আমার 2 থিটা। এখন দেখো, সুষম বহুভুজের প্রতিটি কোণের পরিমাণ যদি 2 থিটা হয়, তাহলে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সুষম বহুভুজের n সংখ্যক শীর্ষে কোণের পরিমাণ কি হবে। তাহলে আমরা এখানে যদি 2 থিটা হয়, তাহলে সুষম বহুভুজের n সংখ্যক, আমার ওইখানে ছিল প্রতিটি, এখানে হচ্ছে n সংখ্যক শীর্ষে কোণের পরিমাণ হচ্ছে 2n থিটা। তাইলে আমরা পেলাম প্রতিটি শীর্ষে উৎপন্ন করবে 2 থিটা কোণ, এবং n সংখ্যক শীর্ষে, আমি জানি না কয়টা n সংখ্যক শীর্ষে উৎপন্ন কোণের পরিমাণ হচ্ছে 2 থিটা n। এখন বন্ধুরা, আমরা সুষম বহুভুজের কেন্দ্র উৎপন্ন কোণের পরিমাণ আমরা জানি 4 সমকোণ। এই যে এইখানে যে কোণ উৎপন্ন হবে আমরা জানি 4 সমকোণ, অর্থাৎ আমি এখানে লিখতে পারি যে সুষম বহুভুজের কেন্দ্রে উৎপন্ন কোণ সমান সমান 4 সমকোণ বা 360 ডিগ্রি, এটা তো আমরা জানি 4 সমকোণ। তাইলে এখন দেখো, আমরা এই কথাটা এখানে বললাম যে কেন্দ্র উৎপন্ন কোণ এবং n শীর্ষে কোণের সমষ্টি কি দাঁড়াবে, কেন্দ্রে উৎপন্ন কোণ আর হলো n সংখ্যক শীর্ষে কোণের পরিমাণটা কি দাঁড়াবে। তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ এবং n শীর্ষে কোণের সমষ্টি আমরা যদি এটার সাথে এটা যোগ করি, তাহলে 4 সমকোণ যোগ 2n থিটা, অর্থাৎ এটা আসলো n সংখ্যক শীর্ষে কেন্দ্রে উৎপন্ন কোণ, আমরা এই জিনিসটা, সুতরাং কেন্দ্রে উৎপন্ন কোণ এবং n সংখ্যক শীর্ষে উৎপন্ন কোণ, তাহলে আমরা নিচের এটা মুছে ফেলি, কেন্দ্রের উৎপন্ন, তাহলে দুটার যোগফল আমরা এখানে পেলাম যে সুষম n সংখ্যক শীর্ষে উৎপন্ন কোণ হচ্ছে 2n থিটা, আর কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 4 সমকোণ, 4 সমকোণ। তাইলে আমাদের এই সমষ্টি উৎপন্ন কোণের সমষ্টি
কোণের সমষ্টি কি দাঁড়ালো সমান সমান 2n থিটা যোগ 4 সমকোণ। বন্ধুরা এই জিনিসটুকু যদি আমি জানি তাইলে আমার পরবর্তী ধাপগুলো খুব সহজ হয়ে যাবে। তাইলে এইটুকু যদি আমি জানি আমার পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যাবে। এখানে আরেকটা বিষয় জানা উচিত, ত্রিভুজ এ ও বি, তাইলে ত্রিভুজ এ ও বি এর কোণের সমষ্টি সমান সমান 2 সমকোণ। এগুলি কিন্তু আমাদের জানা জিনিস, আমরা ক্লাস 8-এ আমরা এই সম্পর্কে জেনে আসছি। তাহলে আমার কি কি দাঁড়ালো, আমি আবার রিপিটে যাচ্ছি যে n সংখ্যক শীর্ষে উৎপন্ন কোণ 2n থিটা, কেন্দ্রে উৎপন্ন কোণ 4 সমকোণ, এবং এই দুটা যোগফল হচ্ছে এটা। এরপরে এইখানে এ ও বি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 2 সমকোণ। তাহলে আমরা কি কি পেলাম, আমরা পেলাম যে শীর্ষে উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ, তারপরে হলো সমষ্টি, আর এই ত্রিভুজের কোণের সমষ্টি। এখন এটা থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো আমাদের এটাকে মুছে ফেলতে হবে। এটা থেকে ক্যালকুলেশন করলে আমরা কি দাঁড়ায়, আমার এই জিনিসগুলো একটু কাজে লাগবে। বন্ধুরা এগুলোকে আমি এখন একটু ব্যবহার করব, জাস্ট সমাধান করব। এগুলো সমাধান করলেই তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। যে তাহলে দেখো আমরা শর্তমতে কি লিখতে পারি, আমাদের 2 থিটা ছিল, তাহলে শর্তমতে 2 থিটা ইন্টু n প্লাস 4 সমকোণ is equal to 2 theta into n equal to plus 4 সমকোণ equal to 2n সমকোণ। তাইলে এই 2n সমকোণ আমরা 2nটাকে যদি রাখি আর বাকি 4টাকে ওই পাশে নিয়ে যাই, বা 2n থিটা is equal to 2n minus 4 এত সমকোণ। ওকে, আমরা জাস্ট পক্ষান্তর করলাম, এই বিষয়টা আর কিছুই না। তাইলে বন্ধুরা দেখো, বা থিটা ইকুয়াল টু 2n মাইনাস 4/2n সমকোণ। ওকে, আমরা থিটার মানটা এখানে পেলাম। তাহলে এইটাকে যদি আরেকটু সহজ করি তাহলে কি দাঁড়ালো, যে 1 মাইনাস 2/n এত সমকোণ। এটা হচ্ছে থিটা ইকুয়াল টু 1 মাইনাস 2 ডিভাইডেড বাই n এত সমকোণ। আর এই সমকোণকে আমরা পরবর্তী লাইনে যদি লিখি 1 মাইনাস 2/n ইন্টু 90 ডিগ্রি। ওকে, এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটাকে আমি গুণ করে দিই, গুণ করে দিলে কি হলো, যে 90 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি বাই n। ওকে, এর মধ্যে বুঝতে কোনো সমস্যা আছে? মনে হয় না। বন্ধুরা যদি সমস্যা না থাকে তাইলে এইখানে এই যে চিত্রটা, আমরা চিত্রটায় যে জিনিসটা বাইর করব, h বাইর করব, আমাকে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করতে হবে। তাহলে এইখানে দেখো, এইটা এই ON যদি আমি বাইর করি, এই ত্রিভুজ থেকে আমাকে লিখতে হবে যে tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে আমি এই ত্রিভুজটা যদি কল্পনা করি, এই ত্রিভুজটা কল্পনা করি, তাহলে এখানে tan থিটা ইকুয়াল টু ON ডিভাইডেড বাই AN নাকি?
যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে বলো tan থিটা ইকুয়াল টু ও এন ডিভাইডেড বাই এ এন। তাইলে প্রশ্ন হচ্ছে যে এই ও এন সমান সমান আমরা এইচ ধরে নিছি, তাহলে এ এন কি? এ এন হচ্ছে বাহু। আমরা এই প্রত্যেকটা বাহু যেহেতু সমান, তাহলে আমরা বাহুর দৈর্ঘ্যটা এখানে আমরা এ এন মানে হাফ, এ বি এর অর্ধেক। তাহলে এ বি এর অর্ধেক কি? আমরা বলছিলাম যে এ বি এর অর্ধেকটা আমরা এখানে কি করব? আমরা ধরে নেব যে এ বাই টু, এখানে বাহুটা ধরে নিচ্ছি এ বাই টু, অর্থাৎ সমান সমান এ এন। তাহলে এখানে লিখব এ বাই টু, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু 2h বাই এ। বন্ধুরা দেখো এর মধ্যে কোনো সমস্যা আছে কিনা, যদি থাকে তাইলে বলো যে tan থিটা ইকুয়াল টু 2h বাই এ। তাহলে tan থিটা, এইখানে tan থিটা ইকুয়াল টু 2h বাই এ। তাহলে আমি এটা থেকে যদি লিখি যে h ইকুয়াল টু, আমাকে এখানে একটু মুছে ফেলতে হবে, আমি এই সাইডে যাচ্ছি, একটু মুছে ফেলি। তাহলে এই জায়গাটা থেকে আমি আবার লিখে নিচ্ছি, বা এই tan থিটা ইজ ইকুয়াল টু 2h বাই এ, বা 2h এ, h ইকুয়াল টু এ tan থিটা, বা h ইকুয়াল টু এ বাই টু tan থিটা। তাহলে বন্ধুরা দেখো যে এ বাই টু tan থিটা, তাহলে এখানে আমার h এর মান আমাকে বের করতে হবে। আমি h পেলাম এ বাই টু tan থিটা। এখন দেখো যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বা ত্রিভুজ ও এ এন এর ক্ষেত্রফল আমরা যেটা লিখি, এখন বন্ধুরা দেখো যে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু এ ইন্টু এইচ। তাইলে হাফ ইন্টু আমার এ ইন্টু এইচ হচ্ছে এ বাই টু tan থিটা, না? এ বাই টু tan থিটা। তাইলে এ স্কোয়ার বাই ফোর, আমার এখানে এটা হয়ে যায় যে এ স্কোয়ার বাই ফোর tan থিটা। এ গুণ করলে, ফোর এ ফোর গুণ করলে এ স্কোয়ার বাই ফোর tan থিটা। তাহলে tan থিটাকে লেখা যায়, আমরা এখানে লিখব যে tan থিটা মানে হচ্ছে, আমরা এই বিষয়টা যে tan থিটার মানটা আমরা পেয়েছিলাম, সেইখানে এ বাই এ স্কোয়ার বাই ফোর, নিচে হলো 90 ডিগ্রি মাইনাস 180 ডিভাইডেড বাই এন, 180 ডিভাইডেড বাই এন। তাইলে এই অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস 180 ডিভাইডেড বাই এন ইকুয়াল টু, এইখানে আমরা লিখব, এখানে একটা সূত্র আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, tan 90 ডিগ্রি মাইনাস এ থিটা ইকুয়াল টু কট থিটা। আমরা আবার বলছি tan 90 ডিগ্রি মাইনাস এ থিটা ইজ ইকুয়াল টু কট থিটা। তাহলে আমরা এই সূত্রটা তুমি প্রয়োজনে লিখে নিতে পারো। তাহলে এইটা সমান সমান আমি, সরি এখানে কি tan, আমি এটাকে আবার মুছে লিখতেছি। তাহলে এটা কি লেখা যায় এ স্কোয়ার বাই ফোর tan 90 ডিগ্রি মাইনাস 180 বাই এন। তাহলে এটা কি লেখা যায় এ স্কোয়ার বাই ফোর কট 180 বাই এন। বন্ধুরা এখানে একটু সূত্রটা লিখে নাও, যে সেটা হচ্ছে যে tan 90 ডিগ্রি মাইনাস এ সমান সমান কট এ, এই সূত্রের আলোকে এটা হয়েছে। তাহলে কট এত। তাহলে বন্ধুরা এখন আমরা যদি বলি
যে n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল। আমরা এখন চলে আসলাম এটাতে n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল। তাহলে সুতরাং n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল সমান সমান a²/4 cot 180°/n। a²/4 এইখানে সরি n সংখ্যক ইন্টু আমি এটাকে এইভাবে লিখি n ইন্টু a²/4 নাকি cot 180/n না, তাইলে কি হবে a²n/4 cot 180/n। ওকে, এখন দেখো বন্ধুরা এইটা নিয়ে তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন আছে কিনা, যে এইটা হচ্ছে একটা সূত্র, এই সূত্র জানলে আমি সুষম বহুভুজের সব কিছু জানতে পারবো। তাহলে আমাকে বলছে যে আমি ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা ওই যে ফার্স্টে একটা কথা লিখছিলাম যে n ইন্টু সুষম বহুভুজের ক্ষেত্রফল n ইন্টু একটি ত্রিভুজের ক্ষেত্রফল। তাইলে n ইন্টু একটি ত্রিভুজের ক্ষেত্রফল যদি হয় তাইলে আমাদের এই যে n ইন্টু একটি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল আমরা বের করলাম। ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল হচ্ছে a²/4 cot 180/n। এটা ছিল আমার সূত্র এবং এটা দিয়ে আমি অঙ্ক করব। আমাকে a এর মান জানা থাকবে, n এর মান জানা থাকলে আমি এই সূত্র থেকে আমি আমার সমস্যার সমাধানগুলো করতে পারবো। বন্ধুরা তোমাদের অ্যাসাইনমেন্টের যে দ্বিতীয় চিত্রটা দেওয়া আছে, এই দ্বিতীয় চিত্রটা অর্থাৎ দ্বিতীয় অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া আছে এটা কিন্তু সুষম বহুভুজ কেন্দ্রিক। এই সুষম বহুভুজ কেন্দ্রিক যে অ্যাসাইনমেন্টটা সেটা আমরা যদি সমাধান করতে যাই, আমরা তার একটা সমাধান করি যে একটি সুষম বহুভুজের কেন্দ্র থেকে বলা আছে যে একটি সুষম বহুভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব 4 মিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই প্রশ্নটা তুমি ওইখানে দেখো, এটার কোনো না কোনো অংশ তুমি ওইখানে পাবা, তুমি সেই অংশটা সমাধান করে নিবা। আমি এই সমস্যাটা সমাধান করে দিই। তাহলে আমরা একটা সমস্যা সমাধানে যাব। বন্ধুরা এখানে এই পর্যন্ত মুছে ফেলি আজকে। আমাদের প্রশ্নটা ছিল একটি সুষম বহুভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব 4 মিটার, বা তার আগে একটা প্রশ্ন ছিল যে একটি সুষম পঞ্চভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। একটি সুষম পঞ্চভুজের প্রশ্নটা হলো একটি সুষম পঞ্চভুজের একটি সুষম পঞ্চভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য কয় সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত না, আমাকে বলছে যে এর ক্ষেত্রফল নির্ণয় করো। হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। বন্ধুরা এইখান থেকে আমি কি কি ক্লু পাবো, উৎসটা কি, আমার উৎসটা আমি একটু খেয়াল করি যে কি কি উৎস আছে এর মধ্যে। আমাকে বলা আছে পঞ্চভুজ, তার মানে আমাকে বাহুর সংখ্যাটা দেওয়া আছে।
আর প্রতি বাহুর দৈর্ঘ্য বলা আছে, এখানে বলা আছে 4 সেন্টিমিটার। তাইলে আমাকে এখান থেকে যে জিনিসটা বলতে হবে যে বাহুর দৈর্ঘ্য আর বাহুর সংখ্যা দুই জিনিস। একটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, আরেকটা হচ্ছে বাহুর সংখ্যা। তাইলে আমার পঞ্চভুজের, আমি যদি বলি সুষম পঞ্চভুজের উত্তরটা যদি আমি এখানে সরাসরি লিখি যে সুষম পঞ্চভুজের বাহুর সংখ্যা n = 5 যেহেতু পঞ্চভুজ, তাহলে সুতরাং সুষম বাহুর দৈর্ঘ্য a = কত 4 সেন্টিমিটার। তাহলে n দেওয়া আছে, a দেওয়া আছে। তাহলে আমার আর কি লাগবে? আমার এইখানে আর কিছুই লাগবে না, শুধুমাত্র সূত্রটা জানলেই হবে। তাইলে আমরা সুষম পঞ্চভুজের বহুভুজের ক্ষেত্রফল কি জানি? সুতরাং সুষম বহুভুজের ক্ষেত্রফল সমান সমান আমাদের এইখানে যে জিনিসগুলো দেওয়া আছে, সুষম বহুভুজের ক্ষেত্রফল n a স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি বাই n। তাইলে যেহেতু আমার বহুভুজ এখানে, সুতরাং সুষম পঞ্চভুজ এর যে ক্ষেত্রফল, এই পঞ্চমানি 5, তাহলে আমার n এর পরিমাণটা হচ্ছে 5 × 4 স্কয়ার বাই 4 cot কত আসে? cot 180 ডিগ্রি বাই 5। তাইলে এইখানে 4 কাটলে একটা 4 থেকে যাবে, 4 × 16। তাইলে এখানে হবে 5 × 4 cot কত হয়? আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, ক্যালকুলেটর ব্যবহার করে এই জিনিসটা আমরা যদি দেখতে পাই, তাইলে 20 × cot 36 ডিগ্রি, এটা হচ্ছে 20 × cot 36 ডিগ্রি। আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এই 36 ডিগ্রির মান পাবো 1.376 বর্গ সেন্টিমিটার। তাহলে এটার উত্তরটা যদি আমি এখানে লিখি, এটাকে যদি আমি এইখানে নিয়ে আসি, তাহলে এটার উত্তর হবে 20 × 1.376 না, 376 = 376 সেন্টিমিটার। তাইলে এটা আমরা লিখবো এখানে ক্যালকুলেটর ব্যবহার করে। তাহলে এটা গুণ করলে কত হয়? 3.76 গুণ করলে কত হয়? 27.528 27.528 সেন্টিমিটার। বন্ধুরা, এই হলো তার উত্তর। আমরা এই উত্তরটা পাবো। আসলে উত্তরটা পাওয়া মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে একটি সমস্যা আমাদের কি কি তথ্য লাগবে সমাধান করতে। এই সমস্যাটা সমাধান করতে আমাকে 3টা তথ্য লাগবে। প্রথম তথ্য হচ্ছে আমার বাহুর সংখ্যা জানতে হবে, দ্বিতীয় তথ্য হচ্ছে বাহুর দৈর্ঘ্য জানতে হবে, তৃতীয় তথ্য হচ্ছে আমাকে সূত্রটা জানতে হবে। সুষম বহুভুজ গঠিত যেই কোনো তথ্য, যেই কোনো সূত্র আমরা যদি এটার মধ্যে ফেলাই, এটা পঞ্চভুজ হতে পারে, ষষ্ঠভুজ হতে পারে, সপ্তম ভুজ হতে পারে, যত ভুজই হোক, নবম ভুজ হতে পারে, বাহুর সংখ্যা যতই হোক, যদি বাহুর সংখ্যাটা এবং বাহুর দৈর্ঘ্যটা দেওয়া থাকে, তাইলে আমি এখান থেকে সেই সমস্যাটার সমাধান করতে পারবো। বন্ধুরা, তোমাদের এই যে বইয়ে তোমাদের যে এই দ্বিতীয় চিত্রটা, অর্থাৎ এইখানে যে চিত্রটা দেওয়া আছে, এই চিত্রটা একটি সুষম বহুভুজ। বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার দেওয়া আছে, তুমি গণবে কয়টি বাহু এর মধ্যে? 1 2 3 4 5 6 7 8টা বাহু। তাহলে এটা অষ্টভুজ। এই অষ্টভুজ থেকে আমরা যে তার প্রয়োজনীয় কি পাইলাম? বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, আর a = 4 সেন্টিমিটার, n = 8। তাহলে আমাকে যে প্রশ্নগুলো এখানে করছে, সেই প্রশ্নগুলো দেখো যে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পাবে কিনা। এই প্রশ্নগুলোর উত্তর খুব সুন্দর করে পাওয়া যাবে যে OP ত্রিভুজের ক্ষেত্রফল কত। আমরা এখানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করছি,
এই কারণ হচ্ছে আমার ত্রিভুজের ক্ষেত্রফল লাগবে সুষম বহুভুজ নির্ণয় করতে গেলে। আমরা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফলটা বাইর করছি। এরপরে লেখা আছে যে সুষম বহুভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে। যখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা হবে তখন সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এই যে এইটা। এরপরে বলা আছে যে অনিয়মিত আকৃতির সুষম বহুভুজের মধ্যে কোনটির ক্ষেত্রফল নির্ণয় সহজতর বলে তুমি মনে করো? যে এখানে পঞ্চভুজের ক্ষেত্রফল নির্ণয় সহজ মনে হবে না ষষ্ঠভুজের ক্ষেত্রফল নির্ণয় সহজ মনে হবে? এটা অনিয়মিত আকৃতির সুষম বহুভুজের, নিয়মিত আকৃতির না, একটু ভিন্ন, কিন্তু বাহুগুলো সমান থাকবে, অনিয়মিত আকৃতির ক্ষেত্রফল। এটা একটু চিন্তা করে তুমি যদি এই দুইটার উত্তর দিতে পারো তাহলে এটা চিন্তা করে তুমি লেখলেই লেখাটা কমপ্লিট হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, যে তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্টে আমার আগামীকাল আরেকটা ক্লাস আছে, তোমাদের অনিয়মিত আকৃতির যে সুষম বহুভুজের পরিসীমা ক্ষেত্রফল, আমরা এগুলো নিয়ে কথা বললাম। আমরা আগামীকাল আলোচনা করব অনিয়মিত আকৃতির যে অর্ধবৃত্তের ক্ষেত্রফল, তার পরিসীমা, অনিয়মিত আকৃতির বহুভুজের পরিসীমা ইত্যাদি। অর্থাৎ তোমাদের প্রথম যেই অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে 16 অধ্যায়ের, সেই অ্যাসাইনমেন্টটা নিয়ে আজকে আমি যেই অ্যাসাইনমেন্টটা নিয়ে কথা বললাম, এই অ্যাসাইনমেন্টটা খুব সহজ একটা প্রশ্ন। এবং আমার এই অ্যাসাইনমেন্ট ভিত্তিক নির্দেশনা ক্লাস দ্বিতীয় যেটা 2 নম্বর ক্লাসটায় আমি শুধু সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় এবং ক্ষেত্রফল রিলেটেড আরও কিছু সমস্যা নিয়ে আমি কথা বললাম। আগামী ক্লাসের জন্য তোমরা যে প্রস্তুতি থাকবে যে আগামী ক্লাসে আমরা বাকি অ্যাসাইনমেন্টটা নিয়ে কথা বলবো। আজ আর নয়, আমি এখানে শেষ করতে যাচ্ছি। খোদা হাফেজ, দেখা হবে আগামীতে।